আমার সঙ্গে এই মুহূর্তে যোগদান করেছে। আমি একবার হারোয়ার ছবিটা দেখে নিই। পিঙ্কি, এই মুহূর্তে তুমি হারোয়ার যে বুথে রয়েছো সেখানে যারা ভোটাররা তাদের কি লাইন পড়ে গিয়েছে, তারা ভোট দিতে চলে এসেছেন সকাল সকাল? একেবারেই দেখো, ভোট দিতে এসেছেন বহু মানুষ ইতিমধ্যে আসতে শুরু করেছে। আমি শফিক আহমেদ স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং হারোয়া বিধানসভা কেন্দ্রের মধ্যে হারোয়ার এই স্কুল মূলত। এবং তোমাকে জানাই যে এই যে হারোয়া বিধানসভা কেন্দ্র রয়েছে, এর আগেও নির্বাচনের সময় রক্তক্ষয়ী সংগ্রাম বা নির্বাচন দেখেছে কিন্তু এই হারোয়া বিধানসভা। তার ফলে এই হারোয়া যে উপনির্বাচন, সেই উপনির্বাচনকে একেবারে সুষ্ঠু এবং একদম বলা যেতে পারে সুষ্ঠু নির্বাচন করতে এবং সেই সুষ্ঠু নির্বাচন করার জন্য কিন্তু 15 কোম্পানি মোতায়েন করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে শফিক আহমেদ স্কুল রয়েছে, সেই স্কুলের সামনে যে বিএসএফ দাঁড়িয়ে রয়েছে এবং তারা যে ভোটের লাইনে আসা যারা মানুষরা আসবে তাদেরকে কিন্তু ভোট পর্যন্ত এগিয়ে দেবেন। এখনো পর্যন্ত বহু মানুষ এসে পৌঁছনি, তবে যেহেতু সকালবেলা ধীরে ধীরে আসতে শুরু করবেন কিছুক্ষণের মধ্যেই। এবং এই যে হারোয়া বিধানসভা রয়েছে, সেই হারোয়া বিধানসভাতেও কিন্তু জোর টক্কর বলাই বাহুল্য। 4 প্রার্থী রয়েছে, তাদের মধ্যে ভাগ্য নির্ণয় আজকে। শুধু তাই নয়, পাশাপাশি এই যে হারোয়া বিধানসভা রয়েছে, তুমি জানো এই হারোয়া বিধানসভায় 2021 সালে হাজী নুরাল ইসলাম তিনি কিন্তু মূলত ছিলেন এখানে বিধায়ক, কিন্তু পরবর্তী তিনি সাংসদ নির্বাচিত হন এবং তারপর তার মৃত্যু হওয়া হলে কিন্তু এই সিটটি খালি হয়ে যায়। ফলত এই সিটটা এবার কারা জিতে নেবেন সেটা কিন্তু সবচেয়ে বড়। অর্থাৎ হারোয়াতেও একটা হাড্ডাহাড্ডি লড়াই সেখানে কিন্তু বলাই যেতে পারে। শুধুমাত্র হারোয়া নয়, রাজ্যের আরও যে কেন্দ্রগুলোতে উপনির্বাচন চলছে সমস্ত কেন্দ্রই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, মূলত শাসক বিরোধী হাড্ডাহাড্ডি লড়াই। তুমি থাকো আমাদের সঙ্গে পিঙ্কি। এই মুহূর্তে আমরা একবার মাদারিহাটের ছবিটা দেখে নিই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ রয়েছেন। আমি সুদীপের কাছে চলে যাই। সুদীপ, মাদারিহাটের যে বুথে তুমি রয়েছো সেখান থেকে কি ছবি ধরা পড়ছে? মাদারিহাট উপনির্বাচন, এই মাদারিহাট বর্তমানে আমরা রয়েছি হচ্ছে উত্তর খয়েরবাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। এবং এই উত্তর খয়েরবাড়ি নিম্ন বিদ্যালয় কিন্তু সকাল সকাল কিন্তু ভোটাররা কিন্তু চলে এসেছে লাইনে এবং ভোট পর্ব শুরু হয়ে গিয়েছে। যেটা বলে রাখি, কিন্তু এই মাদারিহাটে কিন্তু যে লোকসভাতে কিন্তু যে বিধায়ক ছিল মনোজ টিগ্গা, সে সাংসদ হয় এবং তারপরে এটাই খালি হয়ে যায় এবং তারপরে এই উপনির্বাচন হচ্ছে। এই মাদারিহাটে মূলত কোনো দুমুখী লড়াই, তৃণমূল ও বিজেপির মধ্যে কোনো লড়াই। 7 জন প্রার্থী রয়েছে, ভোটার রয়েছে প্রায় 2,20,000 ভোটার রয়েছে এবং এবং বিভিন্ন জায়গায় যে কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে কিন্তু ভোট পর্ব এবং ভোটাররা কোনো দাঁড়িয়ে রয়েছে ভোটার লাইনে। এবং যেটা বলে রাখি, এখানে কিন্তু যে 7 জন প্রার্থী হয়েছে ঠিকই, কিন্তু মূলত যে লড়াই এবং হাড্ডাহাড্ডি লড়াই বলা চলে, কিন্তু এখানে তৃণমূল ও বিজেপির মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। এবং এই যে মাদারিহাট যেটা বিধানসভা, এটা কিন্তু পরপর 2 বার কিন্তু মনোজ টিগ্গা এখান থেকে বিধায়ক হয়েছে। এবং যেটা বলে রাখি, কিন্তু এই মাদারিহাট বিধানসভায় কিন্তু তৃণমূল কিন্তু একবারের জন্য কিন্তু জয়ী হয়নি এখনও অবধি। এবং এর পূর্বে এই আসনটি ছিল বামেদের দখলে এবং এই তার পরবর্তীতে পরপর 2 বার কিন্তু বিজেপির মনোজ টিগ্গা জয়ী হয় এবং লোকসভাতে মনোজ টিগ্গা সাংসদ হয়ে যাওয়ার পরে এই আসনটি খালি হয়ে যায়। এই মাদারিহাট বিধানসভা সকাল থেকে ভোট শুরু হয়ে গেছে, বর্তমানে রয়েছে আমার। অর্থাৎ মাদারিহাটেও সাধারণ মানুষ সকাল থেকে কিন্তু উপনির্বাচনী ভোটের যে লাইন, সে লাইনে তারা দাঁড়িয়ে পড়েছেন। তুমি থাকো আমাদের সঙ্গে সুদীপ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো 2 জন প্রতিনিধি যোগদান করেছেন। তালডাংরা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃন্ময় রয়েছেন, এর পাশাপাশি মেদিনীপুর থেকে রয়েছেন সুদীপ। আমি একবার সুদীপ তোর কাছে চলে যাই। সুদীপ, এই মুহূর্তে তুমি যে বুথে রয়েছো সেখান থেকে কি ছবি ধরা পড়ছে? একেবারেই মধুকল্পিতা। আমি রয়েছি মেদিনীপুরের মোহনানন্দ বিদ্যা মন্দিরে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু ভোট গ্রহণ তা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং যদি চিত্রটা দেখাই তোমাকে, তুমি বুঝতে পারবে। দেখো, ভোটারদের কিন্তু লাইনও ইতিমধ্যেই পড়তে শুরু করে দিয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, এইবার কিন্তু এই যে মেদিনীপুর কেন্দ্রের উপনির্বাচন, সেখানে কিন্তু তৃণমূল, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম 4 প্রার্থীর মধ্যে লড়াই। জুন মালিয়া সাংসদ হয়ে যাওয়ার পরে কিন্তু এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।
ইতিমধ্যেই ভোটাররা ধীরে ধীরে আসতে শুরু করেছে এবং যত সময় গড়াবো তত কিন্তু ভোটারদের লাইন যে বাড়বে তা কিন্তু বলাই বাহুল্য। এবং শুধু এখানে নয়, সমস্ত মেদিনীপুর যে কেন্দ্র, সেই কেন্দ্রে কিন্তু সব জায়গাতেই এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই যে ভোট গ্রহণ প্রক্রিয়া তা শুরু হয়েছে এবং কোথাও কোনো সমস্যা একেবারেই বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচনটা চলছে। এখন বেলা গড়ালে ছবিটা ঠিক কোন দিকে যায় সেদিকে নজর থাকবে। তুমি থাকো আমাদের সঙ্গে সুদীপ্ত। আমি একবার তালডাংরার ছবিটা দেখে নেই। মৃন্ময় রয়েছেন আমাদের সঙ্গে। মৃন্ময়, আমরা গতকাল থেকে দেখছিলাম তালডাংরাকে কার্যত সেটাকে একটা নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি ধরা পড়ছে তুমি যে কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছো সেখান থেকে? একবারে মধুকল্পিত, দেখো আমি এই মুহূর্তে রয়েছি ফকিরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ তালডাংরা বিধানসভার 107 নম্বর বুথে রয়েছি এবং এখানে এসে যে চিত্রটা দেখতে পাচ্ছি, যে দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, অর্থাৎ এক একটি বুথে 4 জন করে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং পাশাপাশি রয়েছে রাজ্য পুলিশ। এবং মোট তালডাংরা এই বিধানসভাতে 264টি যে বুথ রয়েছে, সে 264টি বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা রয়েছে। আমি সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো। দেখো, ওয়েবকাস্টিং এর ব্যবস্থা রয়েছে এবং বিশেষ করে যেহেতু জঙ্গলমহল অধ্যুষিত এলাকা, সেই কারণে 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই জঙ্গলমহল এই তালডাংরা বিধানসভাতে। তুমি দেখতেই পাচ্ছ যে ছবিটা আমি সরাসরি তুলে ধরছি। ওয়েবকাস্টিং এর মাধ্যমে কিন্তু সরাসরি দিল্লি থেকে কন্ট্রোল করা হচ্ছে এই সমস্ত বুথগুলিতে, যে কোনো ঝামেলা অশান্তির সমস্ত কিন্তু নজরদারির মধ্যে রাখা হয়েছে। এবং সকাল সকাল দেখতেই পাচ্ছ যে ভোট গ্রহণ কেন্দ্র তো ইতিমধ্যে শুরু হয়েছে, পাশাপাশি তারা সকাল সকাল লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। যে ছবিটা সকাল সকাল লম্বা লাইন পড়ে গিয়েছে তালডাংরাতে এবং এর পাশাপাশি একেবারে নিরাপত্তাটা জোরদার করা হয়েছে, ওয়েবকাস্টিং এর ব্যবস্থাও রয়েছে। তুমি থাকো আমাদের সঙ্গে মৃন্ময়। আমি একবার নৈহাটিতে চলে যাই। অনুপম রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, এবারের এই যে বিধানসভা, এই যে 6টি কেন্দ্রের উপনির্বাচন, সেই উপনির্বাচনটা যথেষ্ট চ্যালেঞ্জের, একদিকে শাসক দলের কাছে, অপরদিকে বিরোধীদের কাছেও। কেননা একের পর এক দুর্নীতি রয়েছে, তার পাশাপাশি আরজি করের যে ঘটনা, সেই ঘটনা নিয়েও কার্যত উত্তাল হয়ে ওঠে রাজ্যের পরিস্থিতি। সুতরাং এই 6 কেন্দ্রের উপনির্বাচন, সেই উপনির্বাচন যথেষ্টই চ্যালেঞ্জিং দুপক্ষের কাছেই। একদমই তাই। মানুষ কোন দিকে রায় দেয় তার জন্য হয়তো ফলাফলের অপেক্ষা করতে হবে, কিন্তু এই ভোটটা যখন হচ্ছে তার আগে একাধিক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে গিয়েছে। একাধিক নারী নির্যাতন, খুন, মহিলাদের ধর্ষণ, এই সমস্ত বিষয়গুলোর কোনো প্রভাব পড়বে এই উপনির্বাচনে? মানুষ কি আবার শাসকের পক্ষে যাবে, নাকি মানুষ এবার বিরোধীদের পক্ষে যাবে শাসককে শায়েস্তা করতে? এই একাধিক প্রশ্নগুলো ঘোরাফেরা করছে। এর মধ্যে সবথেকে বেশি যেটা নজর রাখতে হবে সেটা হচ্ছে এই উপনির্বাচনটা কতটা শান্তিপূর্ণ হলো। তুমি জানো যে ব্যারাকপুর শিল্পাঞ্চল, এই জায়গাটাতে যে কটি নির্বাচন হয়েছে এর আগে, সব কটি নির্বাচনেই কার্যত বোম গুলি চলেছে। এই রকম একটা পরিস্থিতিতে শুধুমাত্র একটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন, সেই নৈহাটি বিধানসভা উপনির্বাচন কতটা শান্তিপূর্ণ হয়, মানুষ এখানে ভোট দিতে পারেন কিনা, এটা সব থেকে বড় প্রশ্ন। আর মানুষ যদি এখানে ভোট দিতে পারেন তাহলে ফলাফলের সময় বোঝা যাবে মানুষ শাসকের পক্ষে না মানুষ বিরোধীদের পক্ষে। এই প্রশ্নের উত্তর হয়তো ফলাফলে পাওয়া যাবে। কিন্তু এই আসনটা অত্যন্ত প্রেস্টিজিয়াস। কেন প্রেস্টিজিয়াস বলছি? কারণ এই আসন থেকে রাজ্যের মন্ত্রী ছিলেন পার্থ ভৌমিক, নৈহাটির বিধায়ক ছিলেন, আর এখানেই এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির সাংসদ ছিলেন অর্জুন সিং। তাই লড়াইটা অর্জুন সিং বনাম এই পার্থ ভৌমিকের। প্রার্থী যে কেউ হতে পারে, কিন্তু এই শিল্পাঞ্চলের লড়াইটা এই দুজনের মধ্যে, এমনটাই এই অঞ্চলে কান পাতলে শোনা যায়। এক্ষেত্রে দাঁড়িয়ে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। একদিকে পার্থ ভৌমিক, তিনি কনফিডেন্ট রয়েছেন যে তার এই ছেড়ে যাওয়া আসনে তিনি এবার তার দলের ক্যান্ডিডেটকে জিতিয়ে আনবেন। অন্যদিকে অর্জুন সিং এর কাছেও একটা বড় চ্যালেঞ্জ, কারণ তিনি, অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা একটা কিন্তু প্রেস্টিজিয়াস কেন্দ্র, সেই কেন্দ্রে লড়াইটা হাড্ডাহাড্ডি। তুমি থাকো আমাদের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।